নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা বরাবরই যেমন চোখ রাখেন, আজ চোখ রাখুন। আজ বিশেষ প্রতিবেদন মথুরাপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির অফিস সম্পাদক যিনি আমার পাশাপাশি রয়েছে, দর্শকদের বলবো পরিচয় যদি একটু করে দেন অনুবাবু। নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি জেলার এবং বর্তমানে দায়িত্বেও আছি। আজকের দিনে যে আপনি এসছেন, আপনার যা প্রশ্ন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে যা যা প্রশ্ন করবেন আমি যথাযথ উত্তর আমি দেব আশা রাখছি। তো বুঝতেই পারছেন, যারা দর্শক দেখছেন, মতামত সম্পূর্ণ আপনাদের। কারণ আজকের ওনার কাছে আমার বিভিন্ন প্রশ্ন, যেটা প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার কেমন লাগে, আপনাদের কেমন লাগে, নিশ্চয়ই আপনারা উত্তর পাবেন। আর এই আজকের এই প্রশ্ন করার একটাই উদ্দেশ্য, কারণ দীর্ঘদিন ধরে উনি কঠিন লড়াই, তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে কঠিন লড়াই করে একটা জায়গায় তিনি পৌঁছেছিলেন। আর আজকের সেই জায়গা থেকে তিনি অফিসের একটা দায়িত্বে রয়েছেন। তো অনুপবাবু, আপনার কাছে একটা প্রশ্ন প্রথমেই, যে দীর্ঘত দিন আপনি লড়াই করলেন, অভিযোগ করেছিলেন তৎকালীন সরকারের বিরুদ্ধে, এবং সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং সরকার পরিবর্তন হলো, এবং তাদের বিরুদ্ধে যে সরকার আসার পরেই বললেন যে জিরো টলারেন্স আইনের ব্যবস্থা হবে, শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। এক্ষেত্রে কাকদ্বীপ মহকুমার 3টে বিধানসভাতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তারা যে শিঘরে চলে গেছেন, জেলে চলে গেছেন। তো এইরকম বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলা দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে এই যে কাকদ্বীপ মহকুমায় এখনো পর্যন্ত কি তৃণমূলের সঙ্গে কি আপনাদের আতায়াত বলে মনে হচ্ছে? এতদিন প্রতিবাদ করে এলেন, কি বলবেন? সম্পূর্ণ ভুল ধারণা। আমি পরিষ্কারভাবে জানাচ্ছি যে তৃণমূলের সঙ্গে কোনো আতাত নেই। ঘটনা হচ্ছে 4 তারিখের আগে যে বিজেপি আর 4 তারিখের পরে যে বিজেপি, এই দুটো বিজেপি কোথাও গুলিয়ে যাচ্ছে এবং সমাজে এমন একটা জায়গায় প্রভাব বিস্তার হচ্ছে। তৎকাল বিজেপি 4 তারিখের পরে যারা এসছেন, কিছু কিছু নেতৃত্বের হাত ধরে তারা এমন একটা সমাজে পরিচয় দিতে চাইছে যে তারা প্রকৃত অর্থে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং তারা বিজেপি পার্টিকে ক্ষমতায় আনার জন্য তারা সর্বোত্তক্রমে চেষ্টা করেছে। যারা আজকের দিনে 4 তারিখের আগে, 4 মের আগে যিনারা লড়াই করেছেন বিজেপি পার্টিকে আনার জন্য, তারা কোথাও কিছুটা জায়গায় ব্যাকফুটে বলবো না, একটা সাংগঠনিক একটা গন্ডগোল চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বার্তা দিয়েছেন। যেসব নেতারা 4 তারিখের পরে আসা দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের, যাদেরকে যিনারা প্রশ্রয় দেবেন, সে যত বড় নেতা হোক, এমএলএ, এমপি, মন্ত্রী, যিনারাই হোক না কেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে কেউ যদি সম্পর্ক রাখে, সেরকম যদি প্রমাণপত্র পাওয়া যায়, তাহলে তাদেরকে অবশ্যই দলের থেকে যা যা তার সিস্টেম আছে সেই সিস্টেম প্রয়োগ হবে। সেটা তো আমাদের রাজ্য সভাপতি একদম ওপেন ঘোষণা করে দিয়েছেন। এতে নিয়ে আমাদের চিন্তাভাবনা, আমাদের দলের স্ট্যান্ড একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন। জিরো টলারেন্স এখনো চলছে, আগামী দিনে চলবে। আমরা বিগত দিনে যে প্রশ্নটা রেখেছেন যে এত দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি হয়েছে। আপনি নিশ্চিত শুনেছেন বিধানসভাতে ক্র্যাক রিপোর্ট একটা হয়েছে, তার ক্র্যাক রিপোর্টের তদন্ত অনুযায়ী তার রিপোর্ট বিধানসভাতে পেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেখানে 32,000 কোটি টাকা আমফানের দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি, আমাদের তাহলে দাবিটা সঠিক, এখানে প্রমাণিত। সাগর বিধানসভাতে আমফান থেকে, নদীবান থেকে যে টাকা দুর্নীতি হয়েছে, 18,000 কোটি টাকার হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট দেখানো হয়েছে এই আমফানের ঝড়ের থেকে। তো আমাদের কোথাও প্রতিবাদটা স্বচ্ছতার সঙ্গে প্রতিবাদ করেছি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদটা দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ করতে গিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে না, দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং দুর্নীতিটা প্রমাণিত। এরপরে আপনার প্রশ্ন থাকবে যে যারা বা যিনারা দুর্নীতি করেছেন তাদেরকে জিরো টলারেন্স, আপনারা বলছেন তাদেরকে এখন সাজা ঘোষণা হয়নি বা তাদের কোনো আইনানুগ ব্যবস্থা হয়নি। হ্যাঁ, অবশ্যই আমারও এটা ক্ষোভ আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের এই কাকদ্বীপ মহকুমার মধ্যে 3টে বিধানসভার মধ্যে, সাগর এবং কাকদ্বীপ বিধানসভা দুটোতে আমরা এমএলএ পেয়েছি এবং সেখানে একজন মন্ত্রীও প্রতিমন্ত্রী পেয়েছি। জানি না
এটা সাংগঠনিক ব্যাপার, এখানে আমরা তো বলার কিছু নেই। অবশ্যই অবশ্যই ওনারা তদন্ত করছেন এবং আমাদের সাগর বিধানসভার এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই। উনি দুটো তদন্ত অলরেডি বিএলআর অফিসে দিয়েছেন এবং তদন্ত হয়েছে। অবৈধ জায়গা যেগুলো দখল করে রেখেছিল তৃণমূলের আমলে তৃণমূলের নেতারা, দেখলাম যে বিএলআর আমাদের এমএলএ সাহেব অলরেডি অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলো আমাদের কাছে আছে। তো অভিযোগ করলে হবে না, এই তদন্তকে পূর্ণাঙ্গ রূপে শেষ করতে হবে এবং তাদের যে দুর্নীতি প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা যেন জেলে থাকে, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা দীর্ঘদিনের এই লড়াইটা করেছি। বিশেষ করে নামখানা ব্লকে যে দুর্নীতি, সব থেকে বড় দুর্নীতি যেটা হয়েছে ল্যান্ড জেহাদ, আপনারা শুনেছেন এতদিন লাভ জিহাদ বলে, কিন্তু এখন আগেও বলেছি আমরা যে ল্যান্ড জিহাদ কথার অর্থ হচ্ছে বকখালিতে হঠাৎ গজে ওঠা যেসব হোটেলগুলো দেখবেন, বেশিরভাগ হোটেলগুলো সবই অবৈধ জায়গার উপরে নির্মাণ। এবং আজকের আমরা প্রমাণ করাতে পেরেছি, জানি না আগামী দিনে কি হবে, যে কিছু কিছু জায়গায় বিএলআর সাহেবের কাছে আমরা অভিযোগ করেছি। কারণ তখন তৃণমূলে 15 বছর এই ল্যান্ড জিহাদগুলো করে কোটি কোটি টাকা রোজগার করেছে। তখন আমাদের অভিযোগ করা তো দূরের কথা, আমাদের অভিযোগগুলো জমাই নেয়নি। যেহেতু দল ক্ষমতা এসছে, আমরা সবাই 3 মাস হলো অতিক্রান্ত করলাম, সেখানে আমরা ক্ষমতায় এসছি। তারপর দ্রুততার সঙ্গে দুর্নীতি প্রমাণ করাতে গিয়ে যেন তাড়াহুড়ো করে কারোর যেন রায়তি জায়গা দখল করে না নেই, এটাও লক্ষ্য রাখতে হবে। রায়তির উপরে যেন কোনো ভুল ভাবে পদক্ষেপ যেন না হয়, এটাও লক্ষ্য রাখতে হবে। এটাও সংগঠনের লক্ষ্য রাখা দরকার এবং প্রশাসনের লক্ষ্য রাখা দরকার। কিন্তু তার মানে এই নয় যে ওটা লক্ষ্য রাখতে গিয়ে যে ল্যান্ডের উপরে অবৈধভাবে হঠাৎ করে গজিয়ে ওঠা, খালের উপরে হোটেল, ভেস্টের জায়গার উপরে হোটেল, কোটি কোটি টাকা দুর্নীতি। আমি এমএলএ সাহেবের কাছে অনুরোধ করব, এগুলো অবিলম্বে আপনি তদন্ত করুন। এবং আমরাও সাংগঠনিকভাবে কিছু অভিযোগ রেখেছি, সেগুলো তদন্ত হচ্ছে। অবৈধ বিল্ডিংও ভাঙা হবে। আর যিনারা এই আমপানের থেকে শুরু করে ঠিকাদার, আপনি শুনেছেন ক্র্যাক রিপোর্টে বেরিয়েছে নদী বাঁধে কাজ হয়নি, টাকা তুলে নিয়েছে। এটা আমার দীর্ঘদিনের অভিযোগ ছিল। ইরিগেশন ডিপার্টমেন্টের দুর্নীতি প্রচুর হয়েছে এবং ইতিমধ্যে যেসব ঠিকাদাররা এইসব দুর্নীতির সঙ্গে জড়িত, আমি নিজের দায়িত্বে আমি অলরেডি আমরা মুখ্যমন্ত্রীর কাছে এবং সেক্রেটারি সাহেবের কাছে আমি কিন্তু মেল করে পাঠিয়েছি, এই ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার আছে এবং সেটা আগামী দিনে হওয়া উচিত। যদি না হয় আবার রিমাইন্ডার দেবো। আমি এই রিসেন্ট মাসখানেক আগে করেছি মেলের সাহায্যে, অলরেডি ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি এবং এই ইরিগেশন ডিপার্টমেন্টকেও জানিয়ে দিয়েছি এই ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার আছে। কারণ এরা কাজ না করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। ইতিমধ্যে দেখতে পেলেন কি টুলু মণ্ডলের বাড়িতে কোটি কোটি টাকা, ক্যাশ টাকা, সোনা কোত্থেকে আসছে, সাধারণ মানুষ তার কাছ থেকে আছে। নামখানা ব্লকেও এরকম ধরনের কোটি কোটি টাকা আছে নেতাদের কাছে, তৃণমূল নেতাদের কাছে। কিন্তু আমরা এখনো সাবধান করে দিচ্ছি, সাংগঠনিকভাবে যেসব নেতারা এইসব দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের সঙ্গে করাপশনে জড়িত হচ্ছেন, সাবধান থাকুন। আগামী দিনে আপনারা যেন জড়িয়ে না যান আমি অনুরোধ করব। দল এসছে, দল স্বচ্ছতার সঙ্গে এসছে, জিরো টলারেন্স নীতি নিয়েছে। যারা দীর্ঘদিন পরিশ্রম করে দলটাকে ক্ষমতায় নিয়ে এসছেন, এইসব দুর্নীতিগ্রস্ত নেতাদের খপ্পরে পা দেবেন না। তারা শেল্টার নেওয়ার জন্য আপনাকে ছলে বলে আপনাদের কাছে আসবে, আপনারা ওই ছকে পা দেবেন না এবং দুর্নীতি মুক্ত সমাজ আমরা তৈরি করব, এটা আমাদের অঙ্গীকার। আপনারা যখন সরকারে ছিলেন না তখন আপনাদের সংকল্প যাত্রা ছিল এবং সেখানে জনসংযোগ, যেটা আপনারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের সুখে দুঃখের, তাদের কি সমস্যার কথা সেগুলোও তো আপনারা শুনেছেন। আপনারা সরকারে এলেন, আপনাদের কি জনসংযোগের কাজ এখন বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে? জনসংযোগের কাজ যেটা সরকারের মতো চলছে, সংগঠনের মতো চলবে। সরকার যে প্রকল্পগুলো নামিয়েছেন তার সিস্টেম অনুযায়ী নামিয়েছেন, কিন্তু আমি অনুরোধ করব সরকারের কাছে, সরকার যিনি পরিচালনা করছেন, এটা আমার বলা উচিত না, তবু বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কোনো আধিকারিকরা পরিবর্তন হয়নি। তৃণমূলের সেই সিস্টেমগুলো চলছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে, আমরা সংগঠনের মারফত যেটা দেখতে পাচ্ছি, সংগঠন যেটা আমরা যাচাই করে দেখলাম যে অঞ্চল বলুন, বিডিও অফিস বলুন বা এসডিও বলুন বা ডিএম বলুন, এইসব ডিপার্টমেন্টে সব ঘুঘুর বাসা বসে আছে। এরা কি করছে যে ইচ্ছে করে এইসব প্রকল্পগুলোকে অযথা হ্যাকেল করছে, মানে মানুষকে হয়রানি দিচ্ছে।
এবং কি বলছে নতুন সরকার সিস্টেম যা করেছে সেই সিস্টেমে আমরা হাঁটছি। সেখানটা কিন্তু আমাদের নিচু তলায় আমাদের সংগঠন করতে হয়, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে হয়। আমরা যা যা প্রতিশ্রুতি দিচ্ছি তাতে আমরা ধাক্কা খাচ্ছি। আমরা অনুরোধ করব সরকার পক্ষকে যে এই সিস্টেমগুলো অবিলম্বে চেঞ্জ করতে। না যদি সিস্টেম না চেঞ্জ করে, তৃণমূলীকরণ তো হয়েই আছে ডিপার্টমেন্টগুলোতে। আমরা সরকার পরিবর্তন করেছি কিন্তু ডিপার্টমেন্টগুলোতে তৃণমূলীকরণ পরিবর্তন করতে পারিনি। তাই আমি অনুরোধ করব, আমাদের বিধায়ক সাহেব আছেন, আমাদের কাকদ্বীপ সাব ডিভিশনের মন্ত্রী সাহেব আছেন, এই তৃণমূলীকরণ যতক্ষণ না পরিবর্তন করতে পারবেন ততক্ষণ সাধারণ মানুষের পরিষেবা দেওয়া থেকে মনে হয় সুবিধা হবে না। তাই সংগঠন লক্ষ্য রাখছে এটা সংগঠন মাফিক কিভাবে মানে প্রতিবাদ করা যায় বা কিভাবে পরিবর্তন করা যায়। এখন তো আমাদের সরকার, যদি দোষ আছে আমাদের ঘাড়ে আসবে। তাই সেটাকে আমরা আগামী দিনে লক্ষ্য নজর রেখে আমরা এগোচ্ছি এবং পরিষেবা আমরা দেব। যে প্রতিশ্রুতি আমাদের বিজেপি পার্টি দিয়েছেন ভোটের আগে, সেই প্রতিশ্রুতির লক্ষ্যেই আমরা পৌঁছচ্ছি। এই মুহূর্তে যদি পঞ্চায়েত ভোট হয় তাতে করে কি জনসংযোগ আমার কি হবে, কেমন হবে? না না, পঞ্চায়েত ভোট এই মুহূর্তে যদি হয়, আমি এত কথা দিতে পারি, বিরোধী বলতে কিছু নাই। বিরোধী আপনি একটু লক্ষ্য করে দেখুন, যে বিরোধী দল আমরা যাকে মনে করছি, সেই বিরোধী দল একটা কালীঘাট পন্থী হয়ে গেছে, একটা ঋতব্রত পন্থী হয়ে গেছে। এখন তৃণমূলের এখানে বিরোধী আর সিপিএম তো নেই, আর আইএসএ বলতে কিছু নেই। তাহলে এখানে যে যদি পঞ্চায়েত ভোট কেন, আগামী 20 বছর এখানে বিরোধীরা মাথা চাড়া উঠতে পারবে না, এটা আমাদের জানি আমরা। কিন্তু এখানে নেই বিরোধী, টোটাল পশ্চিমবঙ্গের বাংলাতেও নেই। কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে, এই যে শাসক তৃণমূল থেকে যারা বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, যারা শেল্টার নেওয়ার চেষ্টা করছে, আমি সেই সব নেতৃত্বকে, যিনারা লড়াই করে পার্টিটাকে ক্ষমতায় নিয়ে এসছেন, তাদেরকে লক্ষ্য রাখা উচিত। তারা যেন আমাদের কাছে এসে শেল্টার না নিতে পারে, তাদের শেল্টার দিতে গিয়ে আমাদের জনসমক্ষে যেন ভাবমূর্তি না আমাদের দলের বা নেতৃত্বের নষ্ট না হয়, এইটুকু আমি অনুরোধ করব আমি সাংগঠনিক জেলা সেক্রেটারি হিসাবে। তো আপনাকে এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য এবং খুব সুন্দর বক্তব্য বললেন। আগামী দিনে সরকার নিশ্চয়ই এইভাবেই পরিচালনা করবে, কারণ একেবারে আমজনতার কাছে যখন পৌঁছেছিলেন তখন তাদের সঙ্গে যে কথা দিয়েছিলেন, আজকের কিন্তু জনসংযোগ আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় খবরাখবর করতে গিয়ে দেখতে পাচ্ছি মানুষের ক্ষোভ, আক্ষেপ, দুঃখ যে আমরা সরকার পরিবর্তন করেছি, কিন্তু তাদের যে মনের পরিবর্তনটা যেটা খুব প্রয়োজন ছিল, যে তারা স্বচ্ছ এবং স্বচ্ছতার সঙ্গে জীবনযাপন করবে, সেক্ষেত্রে অনেকটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তো আপনি যেভাবে বললেন আগামী দিনে কি হবে, একটু সময় দেন, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, এটা ভারতীয় জনতা পার্টি, এখানে যেরকম জিরো টলারেন্স নীতি নিয়েছেন, সেরকম দুর্নীতিগ্রস্ত যত বড় নেতা হোক না কেন, তাদেরও এই জায়গাতে মানে বিজেপি পার্টিতে ঠাঁই হবে না, এইটুকু অঙ্গীকার করে রাখলাম। আর আপনাদের নেতারা যদি দুর্নীতি করে, তাদের তো অলরেডি সাজা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকে, কাদেরকে শোকজ করা হচ্ছে, কাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, আগামী দিনে আরো হবে। এবং সব থেকে বড় মজার ব্যাপার, এই ভারতীয় জনতা পার্টিতে এখানে সাংগঠনিক পদে দীর্ঘদিন থাকা যায় না, এর একটা পরিবর্তন হয়। তো যিনারা করছেন তারা যদি ভাবেন যে আগামী দিনে আমার তো সাংগঠনিক পদ থাকবে না, আমি যা কিছু করে যাব, সেটা মানে পার্টির লক্ষ্য নজর রাখছে না, ও আমি এখানে শেষ করে দেবো, ভুল ধারণা ভাবছে। এবং তাদেরকেও লক্ষ্য রেখেছেন পার্টি পেছন থেকে, এবং আমি যে কি করছি আমার পিছনে লক্ষ্য রেখেছে। এবং সেটা দেখবেন আগামী দিনে সাংগঠনিক যখন রিসাফল হবে, কে কোথায় আছে, কোন নেতা কত করাপশন হয়েছে, সেগুলো তুল্যমূল্য বিচার করে আগামী দিনে সংগঠন সাজাবে, এইটুকু আপনাকে অঙ্গীকার করে গেলাম। তো দীর্ঘ সময় অনুবাবুর সঙ্গে কথা হলো। দর্শক যারা দেখছেন আপনারাই মতামত দেবেন, কারণ আগামী দিনে যেহেতু এই সরকার তার সংকল্প যাত্রাতে যা যা কথা দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা, যে সুন্দরবনকে সাজিয়ে তোলা, সেক্ষেত্রে কাকদ্বীপ বিধানসভার যিনি বিধায়ক, এই মুহূর্তে প্রতিমন্ত্রী সুন্দরবন উন্নয়নের, এবং সাগর বিধানসভার যিনি বিধায়ক, তিনি কিন্তু কথা দিয়েছেন, বিধানসভাতে গিয়ে তিনি বিভিন্ন আবেদনও করেছেন। তো সেক্ষেত্রে আগামী দিনে অনুপবাবুর যে বক্তব্য, এবং সেটা আপনারা দর্শকরা শুনলেন, আপনারাই মতামত দিন, ঠিক করুন আগামী দিনে এই সরকারের যে সুদৃঢ় পদক্ষেপ সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে। সবাই ভালো থাকবেন। অনুপবাবু, এতক্ষণ থাকার জন্য আপনাকে নমস্কার। আপনাকেও নমস্কার। আপনার গ্রামীণ কৃষি শিল্প সমাচার বরাবরই প্রতিবেদন দেয়, ঠিক এইভাবে আজকের একটা প্রতিবেদন তুলে ধরলাম। আমিও অনুরোধ করব আপনি মানুষের কথাগুলো আরো তুলে ধরুন, আমাদের নেতারা যদি, আমি অনুরোধ করব। বিগত দিনে আপনার চ্যানেলকে অনেক সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে, আগামী দিনে সহযোগিতা করবেন, এইটুকু অনুরোধ রেখে আপনাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই আপনার চ্যানেলকে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ অনুপবাবুর সঙ্গে যা কথা হলো আপনারা সরাসরি শুনলেন, আর জনমত অর্থাৎ জনগণই ঠিক করেন
কোন সরকার কখন থাকে, কোন সরকার কখন চলে যায়। আপনাদের উপরেও কিন্তু আমরাও নির্ভর করি, আপনাদের মতামতের উপর কোন খবর কখন করতে হবে, কোন খবর আপনাদের কাছে পৌঁছবে। এবং যে খবরের যেখানে আমরা দীর্ঘ বছর ধরে দেখিয়ে আসছি, তখন সরকার ছিল না, প্রতিবাদের ভাষা ছিল। আজকে সরকার এসছে, কিন্তু যে সরকার এসছে সে সরকারেও আমরা প্রতিবাদের ভাষা রাখবো। কারণ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা বরাবরই যেমন চোখ রাখেন, আমরা ঠিক সেই প্রতিবেদনই তুলে ধরি, যে প্রতিবেদনগুলো আপনাদের কাছে অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়। সবাই ভালো থাকবেন।